সবটাই লিখে ফেলা ঠিক হবে না, তাহলেই তো শুধু উপসংহার বাকি রইল। কুটকুটে ভোট কম্বলের আসন হাতে কাছা গলায় দিয়ে মৃত্যু এসে দাঁড়াবে। অত চুপচাপ হয়ে যাওয়াটা এখনই লিখতে চাই না। শোক দুঃখের বিজলি চমকাবে, কামনা বাসনার ঘি আগুনের স্মৃতি মনে করে একটু হাসবো বই তো নয়। তবু এখনই সমস্ত রামধনু ভেঙে ফেলে স্বপ্নের সবুজ ঋণ ভুলে গিয়ে পরিব্রাজকের লাঠি হাতে আমি সন্ন্যাসের মধ্যে ঝাঁপাতে চাই না। সবটা লিখে ফেলার আগে কচিকাঁচারা রথ টানছে, কাগজের নিশান নাড়ছে, আমি তাদের মধ্যে সন্ত্রাসকে বুড়ো আঙুল দেখিয়ে একটু হইচই করে নি। যা বাকি রইল সে তো এক তুচ্ছ উপসংহার। এই কবিতা যার লেখা, সেই বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অবশ্যই স্বনামধন্য প্রবাদ প্রতিম অভিনেতা, নট ও নাট্যকার, এক্ষণ পত্রিকার সম্পাদক, সর্বোপরি আধুনিক বাঙালির মেধা ও মননের একজন পুরোধা পথিকৃৎ শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। যে জীবন ভিক্ষা এই কবিতায় তিনি তুলে ধরেছেন, সেই জীবন ভিক্ষায় সারা জীবন মাথা উঁচু করে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কিছুদিন আগে আমাদের সকলকে অত্যন্ত কষ্টের মধ্যে রেখে তিনি চলে গেলেন। এই দুঃসময়, এই কঠিন অসুখের সময়ের মধ্যেই তিনি চলে গেলেন। তার প্রতি আমরা সকলে, আলোক পৃথিবী পরিবার, এখানে উপস্থিত আমরা দুজন এবং পর্দার ওপারে যারা রয়েছেন প্রত্যেকে শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতির প্রতি আভূমি প্রণত। আজ যাপন চিত্রকথা আলোক পৃথিবী প্রকাশন ও পত্রিকা আয়োজিত যাপন চিত্রকথার ২৭তম পর্ব। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি, বাচিক শিল্পী, সম্পাদিকা, শিক্ষিকা, সাংবাদিক শ্রীমতী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। আমি রাজশ্রীদিকে স্বাগত জানাচ্ছি এবং আজকের যে কোনো কথা আলোচনা শুরু করার আগে আমি বাচিক শিল্পী রাজশ্রীদিকে শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁর কিছু কবিতা আবৃত্তি করতে আহ্বান জানাচ্ছি। প্রথমেই যাপন চিত্রকে আমার অনেক শুভেচ্ছা। আলোক পৃথিবীর জন্য আমার অনেক শুভকামনা, শুভদীপের জন্য অনেক ভালোবাসা, আর তোমার জন্য। প্রথমে আমি একটা কথা বলতে চাই, আমি কোনোভাবেই মেনে নিতে রাজি নই তিনি চলে গেছেন। তার পার্থিব শরীরটা শুধুমাত্র চলে গেছে আমাদের কাছ থেকে। তিনি তার সৃষ্টি দিয়ে ভরিয়ে রেখেছেন, উজাড় করে দিয়েছেন আমাদেরকে, এবং সেই সৃষ্টিটাকে আগলে রাখার দায়িত্ব এখন আমাদের। সেই সৃষ্টিটাকে নিয়ে বাঁচা এখন আমাদের। একদম। প্রথমেই ওনাকে নিবেদন করছি, ওনার চরণ যুগলে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই ওনাকে নিবেদন করে ওনার লেখা একটি কবিতা। ওগো বসুমতী, এক কথায় কেউ চলে যেতে পারে, লাখ কথাতেও কেউ ঠাঁই বদলায় না। বসুমতী ঋতু বদলায় নিয়মিত, ক্ষোভ বিলাপের এইখানে ঠাঁই নেই। উত্তরাধিকার থেকে কিছু ফেলা যাবে, কিছু তবু থাকবেই। তুবড়ানো ঘটি বাটি, বিছানা, মাদুর, টিনে বাঁধা পটে সিঁদুরের টকটকে দাগ, যেইটুকু জল থাক ঘটে তাই সম্বল করে নতুন ঋতুর দিকে চলো যাই।
লাখ কথার এক কথা যেতে হবে, প্রথিত শিখর উপড়িয়ে শাখা পাতা পত্রশিরা রক্ত শূন্য হলে কবে, কাঁটা ঝোপে শোণিত পিপাসা কাপড়ের খুঁট ধরে টানে, বলে থাকো কখনো রক্তের ঋণ শোধ হবে না কো। ওগো বসুমতী, কথা ছিল অরুগ্ন ইচ্ছায় আমি যাব, অম্লান উদাস আজ বলো, রোশন চৌকিতে বসে বাজাবার জন্য কোন ঋতুকে আমি ডাকি। তার জন্য সর্বদাই ছিল শুধু বসন্ত ঋতু, আর আমাদের হৃদয়ে তিনি বসন্ত ঋতুর মতো চিরসবুজ হয়ে সারা জীবন থাকবেন। যত যেন তার বয়স বেড়েছে তত তিনি তরুণ হয়েছেন, তত আরো সৌম্য দর্শন হয়েছেন। একদম একদম, এটা তো একজন শিল্পীর চলে যাওয়া মানে কেবল তার শরীরটা ছেড়েই চলে যাওয়া। একজন সৃষ্টিশীল মানুষ, একজন শিল্পী, তিনি তো আসলে অমরত্ব লাভ করলেন। আচ্ছা, আজকে যারা দর্শকরা রয়েছেন, শ্রোতারা রয়েছেন, নমস্কার, আমি সোহম চক্রবর্তী। সবার উদ্দেশ্যে আমারও প্রণাম জানাই, শুভেচ্ছা ভালোবাসা জানাই। লাস্ট পর্যন্ত সঙ্গে থাকতে খুব খুশি হব। একদম। তাহলে আজকের আলোচনায় আমি প্রথমেই যেটা বলতে চাই তোমায়, সেটা হচ্ছে যে আমি তোমার যে ইন্ট্রোডাকশনে বেশ অনেক কটি বিশেষণ আমি ব্যবহার করলাম। সেটা সম্পাদিকা, কবি তো বটেই, বিশিষ্ট কবি, সম্পাদিকা, সাংবাদিক, শিক্ষিকা, এই এতগুলো যে পরিচয়, সেইটা নিয়ে তুমি যদি বলে আজকের আলোচনা শুরু করো। কিছু না, আমরা প্রত্যেকটা মানুষই আমাদের খণ্ড খণ্ড সত্তা। মার কাছে একটা সত্তা, আমার বোনের কাছে, ভাইয়ের কাছে, সকলের কাছে আলাদা আলাদা সত্তা। সেই ক্ষেত্রে আমার সৃষ্টিরও বিভিন্ন সত্তা রয়েছে। এটাই, সবটুকু সত্তায় আমি যেমন সম্পর্কে সবটুকু দিতে চেষ্টা করি, সবাইকে ভরিয়ে রাখতে চেষ্টা করি, সেরকম আমার সৃষ্টিকর্মেও, সাহিত্যকর্মেও যে খণ্ড খণ্ড আমার সত্তা রয়েছে, তাদেরকে আমি সবটুকু আমার দিতে চেষ্টা করি। এটাই। একদম। এই যে আসলে তো এই সত্তাগুলো এক একটা আমাদের এক্সপ্রেশনের অভিমুখ, আমাদের অভিব্যক্তির এক একটা পথ। তাহলে এতগুলো সত্তার মধ্যে কবি, অর্থাৎ কবিতা লেখা, এটা কোন বিশেষ অভিব্যক্তির দোতনা বহন করছে? মানে এতগুলোর মধ্যে কবিতা লেখা কেন? অন্য কোনো ফর্ম অফ এক্সপ্রেশন কি তোমার অন্তরকে সম্পূর্ণরূপে এক্সপ্রেস করতে পারছিল না? কোথাও গিয়ে আমরা সবাই কবি। কেউ সেটা শব্দে প্রকাশ করতে পারে, কেউ শব্দে প্রকাশ করতে পারে না। আমি খুব নিজেকে ভাগ্যবতী মনে করি যে কিছু শব্দ আমার চারিপাশে সবসময় ঘোরাঘুরি করে, এবং সেগুলোকে জুড়ে জুড়ে একটা কিছু সৃষ্টিকর্ম করতে পারি, যেটা কখনো আমার দুঃখের, কখনো আনন্দের, কখনো ভালোবাসার, কখনো পরকীয়ার, সবকিছুর একটা মূর্ত অভিব্যক্তি হয়ে উঠতে পারে। ব্যাপারটা হচ্ছে, কবিতা আমার কাছে এখন এমন একটা জায়গা যেখানে সারা দিনের সমস্ত কর্ম সম্পাদন করবার পরে শোয়ার আগে যে টাইমটা পাই, আমায় কবিতা সেই টাইমটা বিছানার দিকে যেতে দেয় না। কারণ আমার মনে হয় এই দিনটা আমার সম্পূর্ণ হলো না, কিছু একটা বাকি থেকে গেল। কোথাও যেন আমার অক্সিজেনের অভাব হচ্ছে, কোথাও যেন আমার মনে হচ্ছে খালি খালি। সেই অসমাপ্ত দিনটা নিয়ে আমি কোনোভাবেই রাত্রি যাপন করতে পারি না, আর নিদ্রা তো শুতে তো পারিই না। সেই যে একটা ছটফটানি, সেই যে একটা ভেতর থেকে উঠে আসা যে কি হলো না রে, সেটা শেষ কর,
এই ডাকটা আমাকে কবিতার কাছে আরো আরো এগিয়ে দিয়েছে দিনের পর দিন। এখন যেটা হয়, যদি আমি সারাদিনে, বুঝতেই পারছো সাংবাদিকতাটা আমার একটা পেশা, খবর প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং সেই হিসাবে খবর প্রতিনিয়ত লেখা চলছে। রাত্রি 11টা 12টায়ও নতুন খবর তৈরি হয়। তারপরেও শেষ রাতেও আমার মনে হয় যে যদি লেখার সঙ্গে কিছুটা ক্ষণ আমি না যাপন করতে পারি, তাহলে হয়তো পরের দিনের ঘুম থেকে উঠে চলা, লোকের সাথে কথা বলা, দিনটা শুরু করার কোনো রকম কোনো রসদই পাবো না। তো সেটা হচ্ছে, কবিতা আমার কাছে এখন অক্সিজেনের মতো। কবিতা আমার কাছে আমার শরীরে প্রবাহিত প্রত্যেকটা লোহিত কণিকার মতো। সেটা ভিন্ন আমার পক্ষে বেঁচে থাকাও সম্ভব নয়। কবিতাকে আমাকে, আমার যাপনকে আলাদা করে আমি আর দেখতে পারবো না। একদম। কবিতা, এই তোমার কথাতেই যেটা উঠে এলো, রবীন্দ্রনাথের কথা ধার করে বলতে গেলে বলতে হয় তাহলে কবিতা তোমার কাছে ঘুম ভাঙানিয়া এবং দুঃখ জাগানিয়া উভয়ই। তাহলে এই যে একটা অন্তরের তাড়না থেকে আমরা যারা টুক লিখতে হালকা চেষ্টা করি, তারা একটা সময় একটা তাড়না থেকে লেখার চেষ্টা শুরু করি আর কি। কিভাবে তোমার লেখালেখির সূত্রপাতটা কিভাবে হয়েছিল, কোন সময়টায়, আর তোমার পরিবার, তোমার পারিপার্শ্বিক এগুলো কিভাবে তোমাকে পুষ্ট করেছে তোমার কবির সত্তাকে? দেখো, আমার জীবনটা খুব একটা সমতলের ওপর প্রবাহিত নদী নয়। জলপ্রপাত, বড় বড় পাহাড় থেকে আছড়ে পড়া নদীর মতোই। খুব ছোটবেলা, খুবই ছোটবেলা আমার মাকে হারিয়েছি, যার জন্য আমার সমস্ত জীবনটাই একেবারে অন্য খাতে বইতে শুরু করেছে। মায়ের শেষ ইচ্ছে মৃত্যুর সময় সবারই থাকে যে মেয়ের একটা স্টেবল জায়গা, মানে গোত্রান্তর যেটাকে বলে, সেটা দেখে যাওয়ার ইচ্ছে ছিল, যার জন্য অনেক ছোট বয়সে, সেই ছোট বয়সটা আর বললাম না এখানে, সেটা বললে অনেকে অবাক হবে। সেই বয়সে আমার বিবাহিত জীবন শুরু। স্বভাবতই আর তারপরের যে অংশগুলো থাকে, সন্তান, সবকিছুই তাড়াতাড়ি, যার জন্য আমার যে জার্নিটা শুরু হয়েছিল স্কুল থেকে ম্যাগাজিনে লেখা দিয়ে, যে শুরু জীবনটা, যে দিদিমণিরা, টিচাররা, ম্যাডামরা যে আমার পিঠ চিপ চাপড়ে বলতো চালিয়ে যা, খুব ভালো হচ্ছে, সেই জায়গাটা কোথাও একটা বিরাট একটা পাথর ওই ফল্গুধারাটাকে বন্ধ করে দিয়েছিল, চাপা দিয়ে দিয়েছিল। তো ওখানে অনেক দিনের জন্য স্টপ। কিন্তু ওই যে হয় না, ফল্গুধারাটার মুখটা চাপা দিয়ে দিলেই, ওই গহ্বরের মুখটা চাপা দিয়ে দিলেই কি নদীটা শেষ হয়ে যায়? হয় না, সে তো ভেতরে আটকে থাকে এবং বাইরে বেরিয়ে আসার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে। সেই চেষ্টাটাই আমার ছিল। সময় বুঝে যখন মনে হয়েছে দায়িত্ব থেকে অনেকটা লাঘব হয়েছি, তখন এতদিনের জমিয়ে রাখা, শুধু নিজের মধ্যে রাখা জিনিসগুলোকে আস্তে আস্তে মানুষের সামনে আনতে শুরু করেছি। আস্তে আস্তে কিছু ম্যাগাজিন, ছোট পত্রিকা দিয়ে শুরু, চলার পথ আমার শুরু। লিখতে একদমই যে বিশাল কিছু লিখি না, পড়তে খুব ভালোবাসি। যেটুকু মনের অভিব্যক্তি সেটুকুকে অক্ষর দানের চেষ্টা করি। আর একদম যে আমার রিটার্ন ব্যাক যেটা, সেটা হচ্ছে ঘুরে দাঁড়ানো, যেটা ফিরে আসা, যেটা যেরম নামেই তুমি ডাকবে, সেটা হলো এই 2 বছর, মানে আমি প্রথম দশকের, বুঝতেই পারছো, লেখা শুরু করা সেইভাবে একদম, মানে আমার নদীটাকে উন্মুক্ত করে দিয়ে যাও, এবার প্রবাহিত হও, এই বলাটা। তো এইভাবেই শুরু। আমার মা অসম্ভব ভাবে আমাকে সাপোর্ট করতেন। আমার যা কিছু আবৃত্তি থেকে শুরু করে, আমি একটা টাইমে ক্লাসিক্যাল ডান্স করতাম। আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ডান্সটা আমায় বন্ধ করতে হয়েছিল। কত্থক ডান্স যেহেতু করতে অনেক দৈহিক
পরিশ্রম এবং ক্লান্তি ব্যাপারটা আছে। পায়ের কাজ তো, সম্পূর্ণই পায়ের কাজ। একদম। সেই হেতু আমি সেটা কন্টিনিউ করতে পারিনি। এমনকি আমি গভর্নমেন্ট স্টাইফেনও পেয়েছি আমার কত্থকের জন্য। ডক্টরেট করতে করতে ছাড়তে হয়েছে। তো অনেক বাধা, এরকম অনেক স্ট্রাগল পার হয়ে আজকে আমি একটা থিতু জীবনের মধ্যে কবিতা যাপনের টাইম, মানে সময়, কবিতা যাপনের সময়, একদম পুরো কবিতা যাপনের সময়, যেটাকে কবিতার মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে পারবো, সেই সময়টা পেয়েছি। এবং আমি বলবো আমার বাড়ির সাপোর্ট ভীষণ ভাবে আছে। বাড়ির সাপোর্ট না থাকলে আমি কিছুই করে উঠতে পারতাম না, কারণ আমার হায়ার এডুকেশন সম্পূর্ণই আমার বৈবাহিক জীবনে সম্পূর্ণই, মানে ক্লাস 12 থেকে শুরু করে সমস্তটাই, মাস্টার্স করা সমস্তটাই পরে। আচ্ছা, এই দর্শকরা আমাদের সঙ্গে রয়েছেন, কমেন্ট পাচ্ছি, তবু আরেকবার বলে দিই যে কেবল আমি যে কথা বলবো তা নয়, দর্শকরাও বলবেন, শ্রোতারাও বলবেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এবং কোনো জিজ্ঞাস্য কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। যাদের এখনো অবধি ভালো লাগছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আচ্ছা, এই যে প্রথম দশকে তোমার আত্মপ্রকাশ, এই যে দশক ব্যাপারটা, মানে তোমার ধরো সৃষ্টির যে বীজটা, তোমার লেখালেখি চর্চার যে শুরুটা, সেটা তো অনেকদিন আগে, কিন্তু তোমার হয়তো প্রকাশটা ঘটলো প্রথম দশকে, এবং তুমি প্রথম দশক হিসেবে তুমি ইতিহাসে চিহ্নিত হলে। তাহলে মানে এই কবিতার এই যে প্রবাহটা, এটাকে কি তুমি একটা চিরকালীন প্রবাহ হিসেবে দেখো, নাকি তার ক্রাইসিস, যেটা মানে যে ক্রাইসিস থেকে কবিতা আসে, সেটা কি দশকে দশকে পাল্টে যায়? আর এই রকম তোমার মতন যারা ধরো তার বীজটা অনেক দিন আগে কিন্তু প্রকাশকাল হিসেবে একটি দশকে চিহ্নিত, তাদের বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে কি হয়, মানে তাদের কাব্য ভাষা আমরা কিভাবে দেখতে পারি? আমরা কি দশক বিভাজন করে দেখাটা উচিত হবে? প্রথমত দশক বিভাজন করা এই পদ্ধতিটার মধ্যে একদমই বিশ্বাস করি না আমি। আচ্ছা। কবি বা কবিতা লেখা এটা একটা চিরকালীন প্রবাহ। এটাকে কোনো আলাদা আলাদা দশক হিসাবে ভাগ করা যায় না। কবিতা, একই কবির কবিতা দেখবে, আমি তোমাকে উদাহরণ হিসাবেই দিতে পারি, বিনয় মজুমদার এবং ভাস্কর চক্রবর্তীর কবিতা তুমি পড়ে দেখবে, অনেক অনেক পাল্টেছে, অনেক অনেক বদল হয়েছে। একটা বই থেকে আরেকটা বইয়ে যাবে, দেখবে ভাষা, তার স্ট্রাকচার অনেক বদল হয়েছে। তার মানে তাকে তুমি কি বলবে? এর কারণ হচ্ছে কবিতা হচ্ছে নদীর মতো প্রবাহিত, এবং নদী যেভাবে যেভাবে স্রোত এবং তার মোড়, এই যে সে বাঁক পরিবর্তন করে, সেই বাঁক পরিবর্তন করতে করতে সে একটা সময় সমুদ্রে গিয়ে মিলিত হয়। তো তার এই প্রত্যেকটা মানুষের জীবনে যেমন এক একটা বাঁক থাকে, সেরকম লেখার ক্ষেত্রেও এক একটা বাঁক থাকে। সেটা শতক হিসাবে কিছু চিহ্নিত করা যায় না। তুমি আমার লেখা পড়লেও দেখবে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম, আগের কবিতাগুলো থেকে এখন কবিতা অনেক অন্যরকম, আমি নিজেও বুঝতে পারি। সেই হিসাবে শতক হিসাবে আসলে সময়ের না একটা ভাষা থাকে। একদম। সময় যেভাবে বদলায়, ভাষা, পারিপার্শ্বিক অবস্থা সবটুকু নিয়ে বদলায়, তো সেজন্য সময়ের নিজস্ব একটা ভাষা থাকে। সেই বদলের ভাষাটা সবার লেখায় আসে, মানুষ তার লেখায় বদল আসবেই। তো সেটাকে শতকে ধরে রাখা যায় না। কোনো কবি একটা শতকে যে এক ধরনের লিখতো, সেই ধরনের সারা জীবন লিখে গেল, এমন কিন্তু কোনো কবিকে দেখাতে পারবে না তুমি। একদম একদম একদম। এখন তোমার গলায় তোমার যদি কিছু কবিতা শুনি। আমি
আমি আজ সবকটাই প্রকাশিত কবিতা পড়ব বিভিন্ন ম্যাগাজিনে, যেমন কৃত্তিবাস মাসিক বা কবি সম্মেলন, তারপরে চন্দ্রদীপাদির 1400 সাল, এসব বিভিন্ন ম্যাগাজিনে যেগুলো বেরিয়েছে। আলোক পৃথিবীরও আছে অবশ্যই। আলোক পৃথিবীর সঙ্গে তো আমার একদম নারীর টান, কারণ আমার সন্তানের জন্ম দিয়েছে আলোক পৃথিবী। প্রথম কবিতা যেটা পড়ছি, ময়াল সাপ। কিছু দেনা পাওনার হিসেব মেলেনি, এক ফালি চাঁদ পূর্ণতা পাওয়ার আগে আমার শরীরের বাঁকগুলো একটু একটু করে ভরাট হয়। খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে শিশিরের কাছে ঋণ বাড়ে। নদীর পাড় ধরে এগোলে গাছেদের উৎসবে আমার পুনর্জন্ম হয়। বৈশাখী মেঘ পাথুরে আবেগ ভেঙে জল ভরা উচ্ছ্বাসে বয়ে চলে। পৃথিবী এখন অঘোর নাব্যতায় শীতল পাটির ওপর বিশ্রাম নিচ্ছে। আমার শরীরটা ক্রমে একটা ময়াল সাপ হলে শিকারের ঘ্রাণ আরো তীব্র হয়। রাত বাড়ে, সব বিষ ক্রমে ফুরিয়ে আসে। তুমি চলে গেলে গোটা ঘরটাতে চন্দনের গন্ধে ভরে থাকে। অসাধারণ। আলোক পৃথিবী থেকেই তোমার বই অসমাপ্ত কনসার্ট থেকেই আমার দ্বিতীয় সন্তানের জন্ম, সেটার নাম হচ্ছে অসমাপ্ত কনসার্ট। এবং বইটা খুবই চটি, কিন্তু আমার যেটা প্রাপ্তি সেটা হচ্ছে সকলের কাছ থেকে অসংখ্য আশীর্বাদ এবং ভালোবাসা পেয়েছি এই বইটার জন্য। বহু অগ্রজ কবি সাহিত্যিকরা তাদের মূল্যবান রিভিউ দিয়েছেন বইটার জন্য। তার জন্য আলোক পৃথিবীকে এবং অবশ্যই শুভদীপকে আমি ধন্যবাদ জানাবো, কারণ ভীষণ যত্ন করে বইটা করেছে ও। এমনিতেও ওর প্রত্যেকটা কাজই ভীষণ পরিষ্কার এবং খুব যত্ন নিয়ে করে। একদম। এই বইটি দর্শকরা যারা এখন দেখছেন বা পরে দেখবেন তারা সংগ্রহ করতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপ করুন, যে নাম্বারটি আসছে স্ক্রিনে সেইখানে। আমরা আরো একটা কবিতা শুনি। টাইবার। প্রকাশ্য রাজপথে কিছু বিরামহীন ক্যাকটাস, গরহাজির সেনানীর পরিত্যক্ত খোলস ছাড়িয়ে নির্মম পতনের শব্দে মুক্ত মঞ্চে আলো জ্বলে ওঠে। সময় পুড়তে থাকে নির্বোধ বাতাসের ষড়যন্ত্রে। শীত কোচকানো অরণ্যে গনগনে মশালের আঁচ। পৃথিবীর উঠোন জুড়ে কালো পাহাড়ের ধস। ব্রুটাসের হাতের ছুরি ঝলসে ওঠার আগে টাইবার তাকে ভাসিয়ে নিয়ে যাবে নরকের দ্বারে, যেখানে মেঘের রং রক্তের মতো লাল। অসাধারণ, অসাধারণ। আলোক পৃথিবীর প্রসঙ্গ যখন এলো তখন একটু জানতে চাই যে আলোক পৃথিবী তার যে সম্পাদক কর্ণধার আমার বন্ধু সম শুভদীপ, এই আলোক পৃথিবী শুভদীপ এর সাথে যোগাযোগ কি করে তোমার? কিভাবে শুরু হলো আলোক পৃথিবীর সাথে যে নিবিড় সম্পর্ক সেটা? শুভদীপ এক ফরমার বইয়ের একটা প্রজেক্ট নিয়েছিল এবং তখনই আমাকে বই দেওয়ার কথা, লেখা দেওয়ার কথা বলে। এইভাবেই শুরু, কিন্তু শুরুটা এভাবে হলেও এখন সম্পর্কের বাঁধনটা আর শিকড়টা এত গভীরে চলে গেছে যে ও আমার রক্তের সম্পর্কের ভাই নয়, এটা আমি ভাবতেই পারি না। সেটা ওর ব্যবহার দিয়ে এবং ওর কাজ দিয়ে আমার কাছ থেকে সেই ভালোবাসাটা আদায় করে নিয়েছে। একদম একদম। শুভদীপের সাথে আমারও সরাসরি দেখা হয়তো খুবই কম, কিন্তু ওর সাথে যখন ফোনে গল্প হয়, আড্ডা হয়, তখন মনে হয় যেন অনেক সময় এরকমও হয়েছে আমাদের পর বছর অভিমান হয়েছে।
বেশ রাগ অভিমান হয়েছে, তর্কাতর্কি হয়েছে, তারপরে আবার ও আমাকে শান্ত করেছে। এরকম একদম ভাই বোনের যে সম্পর্ক, একদম কি বলবো, নিবিড় এবং একদম সরল যে সম্পর্ক হয়, একদম সেই সম্পর্ক। একদম। হ্যাঁ, তোমারও খুব বন্ধু, তুমি আগের দিনই আমাকে হ্যাঁ, বলেছো, খুব সেই বন্ধু তোমার। একদম। এই যে আমরা তোমার কবিতা শুনলাম দুটো, তোমার কবিতায় একটা পাঠকেরা একটা আত্মমগ্ন, আহ, একটা খুব গহন গভীর আওয়াজ, গহন গভীর আত্মমগ্ন স্বর খুঁজে পান। তা এই যে কাব্য ভাষা, এই যে ডিকশন, যেটা অনেক কিছু ব্যক্ত করে রয়েছে, যেমন আহ দ্বিতীয় কবিতাটি এবং প্রথম কবিতাটি দুটো কত আলাদা জিনিসের, আলাদা পরিসরে ব্যক্ত আর কি। তা এই যে একটা ডিকশন, একটা কাব্য ভাষা, এটা কি তোমার সচেতনভাবে নির্মিত, না কারোর কোনো বিশেষ কবির বা কোনো পাঠ থেকে, আহ, কিংবা সেই পাঠ কাটিয়ে ওঠার জন্য কোনোভাবে নির্মিত, নাকি একেবারে আহ অবচেতন থেকেই এই স্বর, এই উচ্চারণ আসে? দেখো, যেটা হয়, ছোটবেলা মানুষ খুব রবীন্দ্রনাথ পড়ে। একদম যখন রবীন্দ্রনাথ পড়তাম তখন কাব্য ভাষা অন্যরকম ছিল। তারপর একদম আমার এখনকার আহ, মানে এখনকার বলবো না, তারপরের আমার যারা ভালোবাসার কবি হচ্ছে, তারা হচ্ছে বিনয় মজুমদার, ভাস্কর চক্রবর্তী, প্রভাত চৌধুরী এবং সুনীল গঙ্গোপাধ্যায়। আরো আরো একদম অনেকে আছে, এদের কথা বললাম, যাদের লেখা আমাকে ভীষণ আকর্ষণ করে। এবং সমস্যাটা এটা, আমি যখন ভাস্কর চক্রবর্তী পড়ি, উনি আমাকে এমন ভাবে গ্রাস করে ফেলেন যে ওনার কবিতা পড়বার পরে আমি বেশ কিছুদিন লেখায় হাত দিই না, কারণ লিখতে গেলে উনি বেরিয়ে পড়েন লেখায়। তো সেক্ষেত্রে এইসব, যেমন প্রভাত চৌধুরীর ওনার কবিতা পড়লেও তাই, মানে ভীষণ ভাবে, এমন ভাবে উনি আমাকে গ্রাস করে ফেলেন যে লেখায় সেগুলো বেরিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমি তখন বেশ কিছুদিন ওনাদের কবিতা পড়লে না, আমি লেখাতে হাতই দিই না। গদ্য লিখি, প্রবন্ধ লিখি, গল্প লিখি, কিন্তু কবিতাতে আমি হাত দিই না। তো আমি একদমই নিজেকে প্রভাব থেকে মুক্ত রাখতে চাই। কোনো কোনো সময় কোনো কোনো শব্দ ভীষণ ভাবে গ্রাস করে, যে শব্দগুলো লেখায় চলে আসে, কিন্তু শব্দ আসলে তো আর সেই কবির লেখা প্রভাব চলে আসা নয়। অনেক একদম সময় না, শব্দগুলো সাংঘাতিক ভাবে জোনাকির আলোর মতো জ্বলতে থাকে চোখের সামনে। একদম তো কারোর প্রভাবকে দূরে সরানোর নয়, প্রথম থেকেই আমার একটা ভাষার ডিকশন ছিল, এটা খুব সহজাত ভাবেই এসছে আমার এই ভাষাটা। আর আমি সাধারণত একটা জিনিসে আমি খুব অপটু, খুব দুর্বল, যেটা হচ্ছে আমি ছন্দের কবিতা একেবারেই লিখতে পারি না। আর যারা ছন্দের কবিতা লেখে তাদেরকে আমি সত্যি মানে নমস্য তারা আমার কাছে। আমি কিছুতেই পারি না, ছন্দের কবিতা লিখতে গেলে যেন একটা বাচ্চা বাচ্চা কবিতা হয়ে যায় আমার। তো এই জায়গাটা আমার বিশাল খামতি। আর বরাবরই আমি গদ্য কবিতাই লিখি, আমার অসমাপ্ত কনসার্টও গদ্যেই লেখা। এই ভাষাটা আমার একদম নিজস্ব, সহজাত, এবং কোনো প্রভাবকে দূরে সরানোর জন্য না, কারণ প্রভাব যাতে লেখায় না আসে, ওই যে বললাম, বেশ 1 সপ্তাহ 10 দিন গ্যাপ দিয়ে দিয়ে আমি লিখি। হুম। এই যে একটা একটা বিশেষ শব্দ আমাদের যেরকম মাঝে মধ্যেই হয়, ধরো হ্যাঁ, ঘাই হরিণী, আমরা যখন জীবনানন্দ পড়েছি, হ্যাঁ, উম, এরকম এক একখানা বিশেষ উনিও শব্দ। উনিও হ্যাঁ, আমার ভীষণ প্রিয় কবি। হ্যাঁ, হ্যাঁ, এক একখানা এরকম বিশেষ শব্দ আমাদের সামনে তারার মতো জ্বলতে থাকে। আহ, কিন্তু নিজের লেখার ক্ষেত্রে তুমি কি মনে করো যে এই একটা শব্দ বা ফ্রেজ, এই শব্দ সৃষ্টি বা ফ্রেজ নির্মাণের পরেও কি একটা কবিতার কোনো দায় থাকে? প্রথমত আমি কখনই আমার লেখা লিখবার পরে স্যাটিসফাইড হই না। এটা হুম। কি আদৌ ভালো হলো, আদৌ যেটা লিখতে এটা তো চেয়েছিলাম হলো কিনা। সত্যি কথা, অতৃপ্তি, হ্যাঁ।
হ্যাঁ, একদমই নয়। তৃপ্ত হই না একদমই। আর দ্বিতীয় কথা হলো, আমার লেখা শুরুই হয় একটা শব্দ থেকে, তুমি যেটা বললে। একটা শব্দ প্রথমে মনে আসে, তারপরে সেই শব্দটা ঘিরে, যেমন সৌরজগৎ, সূর্যের চারিধারে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে রয়েছে, ঠিক সেরকম ভাবে সৌরজগতে সূর্যের মতো আমার একটা শব্দ প্রথমে মাথায় আসে, তারপর সেটা থেকে বোনা শুরু হয়। সুতরাং একদম শব্দকে আমি ভীষণ গুরুত্ব দিই। শব্দ যে ব্রহ্ম, একদম। এটা আমি হাড়ে হাড়ে টের পাই হুম, আর কি। নিশ্চিত ভাবে, নিশ্চিত। একটা নকশা থেকেই তো একটা নকশি কাঁথার জন্ম হচ্ছে। হ্যাঁ, একদম। আহ, আমরা দর্শকরা জানাচ্ছেন, চন্দ্রনাথ শেঠ বলছেন 1400 সালে পড়ে চমকে উঠি। একদম তাই। আমার অনেক ধন্যবাদ। আমার নমস্কার। হ্যাঁ, আমি আহ, 1400 সালের কবিতা এক্ষুনি পড়লাম, ও দিদির, চন্দ্রদীপাদির, খুব সম্ভবত ওই টাইবার। হ্যাঁ, আহ, তোমার একটা বড় পরিচয়, তুমি বাচিক শিল্পীও। তা আমরা কি তোমার কণ্ঠে প্রথমে সৌমিত্রর কবিতা শুনলাম, আহ, আর কোনো তোমার প্রিয় কবির কোনো প্রিয় কবিতা আবৃত্ত হতে শুনতে পারি? আবৃত্ত হতে আজকে তো সেইভাবে আমি শুধু আমার কবিতা এবং এই নিয়েই এসছি। ঠিক আছে, তবু বলছো তখন চেষ্টা করছি আমি। আমি একটা, যেহেতু আর সবাইয়ের কথা বলছি, এবং হুম, অবশ্যই রবীন্দ্রনাথ কোথাও আমাদের লুকিয়ে আছে, একদম চিন্তনে মননে সব জায়গায় লুকিয়ে আছেন। এবং সবচেয়ে মুশকিল ব্যাপার, ওই ভদ্রলোক কি আশ্চর্যময় তার জীবন আর লেখনী, যে কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিও ছাড়েননি। সেখানেও কোথাও না একদম কোথাও একটা গান, কবিতা, কিছু না কিছু রয়েছে। একদম সমস্ত তো স্টেট অফ মাইন্ডকে ধরছেন। হ্যাঁ, তো তাকে আমি একটা সবারই পরিচিত একটা কবিতা বলছি। হুম, আর সেটা বলবো না একটা আঞ্চলিক ভাষার বলবো, সেটা তুমি বলো, তোমার হাতে ছেড়ে হুম, দেবো। তোমার তোমার ইচ্ছা মতন। না না, তুমি বলো। রবীন্দ্রনাথ তো তাও অনেকেই, সবাই শোনেন, আঞ্চলিক ভাষা আবার শোনেন না অনেকেই। হুম, কি বলবো? তাহলে দুটোই কি সম্ভব নয়? আহ, আচ্ছা, দেখছি। ঠিক আছে, আমি আগে নই, আঞ্চলিক ভাষা কবিতা বলি, তারপরে আবার আচ্ছা, আমাদের আড্ডাটা এগোক, তারপরে আবার হ্যাঁ, লাস্টে হয়তো ঠিক রবীন্দ্রনাথ আছে, দিয়ে শেষ করতে পারি। একদম একদম। কবিতাটা হচ্ছে, কবিতাটা কবি স্বরাজ বসু, তিনি এখন আর আমাদের মধ্যে নেই, তার সৃষ্টিকর্ম রয়েছে, তাকে শ্রদ্ধা জানিয়ে তার প্রতি নিবেদন করছি। কবিতার নাম হচ্ছে জীবন দাও হে। আচ্ছা, একটু বলে নিই, এটা একটি সত্যি ঘটনা। বেশ কয়েক বছর বলতে 10-12 বছর আগে এই ঘটনাটা হাজারিবাগের একটি স্কুলে ঘটে। টিফিনের সময় ছোট ছেলেমেয়েরা টিফিন করছিল, সেই অবস্থায় হঠাৎ বজ্রপাত হয়ে বহু ছেলে মেয়ে খেলাধুলা করছে, এই অবস্থায় টিফিন খাচ্ছে, এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল। তো সেই ঘটনাকে, সেই দুঃসহ দুঃখের ঘটনাকে কবি কবিতার রূপ দিয়েছেন। কবিতা জীবন দাও হে। ছোট ছোট ছেলে পুলে সবাই ভালোবাসে, কালা ছিলে, সাদা ছিলে, কে আর বলো বাচ্চে, শিশু মানে খুশি তুফান আনন্দের ঝড়, সাদা কালোর ভেদ লাই হে শিশুরি আদর, বুকের মানে ধীরে ধীরে বেড়েছে টুকচেন, মা বাবা কোন ছেলেটাকে স্কুলে পাঠান, স্কুলে যাইছে মানিক ছোট ছোট পায়ে, ছোট ছোট হাতে লিখে ছোট্ট খাতার গায়ে, আক্কর বাক্কর শব্দ সব চেষ্টা কুইরে কুইরে, হচ্ছে না ঠিক দাঁত পাড়া, মিলাই বারে বারে, ছোট শরীর, ছোট পাহাড়, ছোট ছোট মুখ, স্কুলিতে পইরে লিখে পাইছে কত সুখ। খিদে পেয়ে যাইছে এবার, টিফিন কোথাক গেল, আইসবার কালে মা তো ব্যাগে ঢুকাইন দিয়াছিল, ফুটুর ফাটুর কুটুস কাটুস, ছোট ছোট মুখে ছিলে পুলে কইছে টিফিন,
আহা কত সুখে। ইমন সময় আকাশ কেঁপে আইসলো বটে ঝড়, বিজলি বটে আইসলো ঝেপে বিজলি যে করকর। ডর পেয়ে যায় সকল ছেলে পুলে, হাই মাগো মা কুত্থাক তুমি আসছো না স্কুলে। মায়ের পরাণ ঘরকে বসে চিন্তা করে মরে, বাইচ ডাকলে বাছা আমার ডর পায় অন্তরে। বাইচ ডাকছে ঝড় উঠছে আকাশ যেন ভাঙে, স্কুলের ক্লাস ঘরে দৈত্যী যেন জাগে। দৈত্যী লাখেন রাক্ষস ঝড়ে সাজে সাজছে, আইসছে তেরে ক্লাস ঘরের জানলা কপাট ভেঙে। ছুটো বুকের ছুটো প্রাণে ডর পেয়েছে কত, সবাই সবাক জড়াই লিছে আপন ভাইয়ের মতো। দৈত্য দান ঝড় বিজুলি যমরাজারি সাজ, কালুয়া কালা গায়ে স্কুলে পইল ভেঙে বাজ। পইল ভেঙে বাজ, হাই মা গো মা, ছেলে পুলের মাথায় ছোট্ট বুকের ছোট্ট সে প্রাণ ছুট্টি লিয়ে যায়। ছোট ঘরে ছড়াই আছে ছোট শরীর গুলা, কারোর হাতে পাউরুটি বা কারোর হাতে কলা। কেউ দুকুচি মুখে দিছে, লেগেই আছে মুখে। উপর হয়ে পড়েছে কেউ কারো বা হাত বুকে। শান্ত নিথর কষ্টি পাথর ছোট ছেলেগুলা বাজের ঘায়ে মইরে গেছে। দুসি উপরওয়ালা, হায় রে উপরওয়ালা তু আইলে মে আইলিছে। হাজারিবাগ কালুয়া কালা গায়ের স্কুলিতে, তুয়ারি তো ঝড় বিদ্যুৎ, তুয়ারি তো বাজ, ছোট ছোট পরাণ গুলা জাগাই দে না আজ। ছোট ছোট শরীর গুলা জাগাই দে না আজ, ছোট ছোট পরাণ গুলা জাগাই দে না আজ, ছোট ছোট পরাণ গুলা জাগাই দে না আজ। অসাধারণ অসাধারণ। আমরা এইরকম উচ্চারণের সামনে স্তব্ধ হয়ে থাকতে হয়। এই প্রসঙ্গ থেকেই একটা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে এই যে তুমি কবিও আবার বাচিক শিল্পীও, সেক্ষেত্রে আমরা একটা মাঝে মধ্যেই একটা দ্বন্দ্বের মধ্যে পড়ি কিংবা প্রশ্নের মধ্যে পড়ি যে সমস্ত কবিতাই কি আসলে আবৃত্তিযোগ্য। এর পেছনে একটা মত আছে যে আসলে আমার কবিতা, আমার অক্ষর তুমি উচ্চারণ করছো, মানে আমার স্বর তুমি কণ্ঠে ধারণ করছো, এই নিরিখে তো সমস্ত কবিতাই আবৃত্তিযোগ্য হওয়ার কথা। কিন্তু আমরা অনেক সময় দেখি যে সে অর্থে কিছু কবিতাই বা সেই কিছু কবিতাও অনেক, কিন্তু ঘুরে ফিরে কয়েকটি কবিতাই আমাদের কানে আবৃত্ত হতে শোনা যায় আর কি। এই জায়গাটা কি, মানে সমস্ত কবিতা কি তবে আবৃত্তিযোগ্য নয়? প্রথম কথা বলি, এই যে তুমি বললে না কিছু কবিতায় ঘুরে ঘুরে আসে, সেটা আমি প্রফেশনাল একজন আবৃত্তি শিল্পী হিসাবে এইটুকুনি বলতে পারি। আমার যেটুকুনি স্টেজ এবং দর্শক সূত্রে যেটুকুনি আমার জ্ঞান হয়েছে, সেটা হচ্ছে দর্শক সেই সব কবিতাগুলোই খুব ভালোভাবে নেয়। এক নম্বর হচ্ছে যেটা আগে শুনেছে সেই কবিতাগুলো খুব ভালোভাবে নিতে পারে। পরিচিত, এই পরিচিত কবিতা খুব ভালোভাবে নেয়। আর দ্বিতীয় হচ্ছে যেসব কবিতার মধ্যে একটা গল্প থাকে সেই কবিতা খুব ভালোভাবে নেয়। তো এবার সমস্যাটা হলো, কবিতায় না একটা সুর আছে, স্কেল আছে। যেই সুর আর স্কেল রাখতে হলে সবসময় সব শব্দ সেই অনুরণন সৃষ্টি করে না। সেই জন্যই সব কবিতাকে কিন্তু আবৃত্তির জন্য বেছে নেওয়া যায় না। হয় না আমি একদম বলছি না, আমি বলছি বেছে নেওয়া যায় না, কারণ ওই যে একটা অনুরণন ভীষণ দরকার আছে। এই যে আমি কথাটা বলে আবৃত্তিতে যেটা বলে সেটা হচ্ছে স্তব্ধতা হচ্ছে আবৃত্তির একটা মূল উপকরণ। এই স্তব্ধতার মধ্যে একটা ভাষা আছে, সেইটুকুনি দিতে হয়। সেটা যদি না দেওয়া যায় তাহলে
সুরটা সঠিক লাগে না এবং আবৃত্তিও সফল হয় না, যেটা আবৃত্তি আমরা করি সফল হয় না। স্তব্ধতার ভাষাটাকে আমাদের ভীষণ করে কাজে লাগাতে হয়। তার কারণ আগের শব্দটার একটা অনুরণন থাকে, সেই অনুরণিত শব্দের টাইমটা দিতে হয় ওই স্তব্ধতার মধ্যে। তো সেই জন্য সব শব্দের কিন্তু অনুরণন থাকে না, যার ফলে সব শব্দ দিয়ে তৈরি এক একটা লাইনও অনুরণিত হতে পারে না, কোথাও একটা বাধা পায়, যার জন্য সব কবিতা কিন্তু আবৃত্তির যোগ্য হয়ে উঠতে পারে না। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি নিজে এতদিন ধরে আবৃত্তি শিল্প সঙ্গীত থেকে এটা অনুভব করেছি। তবে আমি সবসময় চেষ্টা করি, যেমন এই কবিতাটা তুমি আগে নিশ্চয়ই শোনোনি। তো আমি সবসময় চেষ্টা করি এইরকম অন্য অন্য কবিতা যেগুলো মানুষ শোনেনি কিন্তু শোনালে ভীষণ ভালো লাগবে, একটা ওই যে বললাম আবৃত্তির যোগ্য কবিতা হয়ে উঠতে চাইলে যত তুমি কবিতা দেখবে আবৃত্তির যোগ্য হয়ে বিখ্যাত হয়েছে, লোকের কানে পৌঁছেছে, সবের মধ্যে একটা গল্প আছে, একটা স্টেটমেন্ট ধরনের কবিতা। কিন্তু আমি যে এই কবিতাগুলো, এগুলো স্টেটমেন্ট ধরনের কবিতা, এই স্টেটমেন্ট ধরনের কবিতা আবৃত্তির যোগ্য হওয়া মুশকিল আছে, এটা বাছা যায় না। ঠিক ঠিক ঠিক। মানে সেই সমস্ত কবিতাগুলো মানে মুখর বহুস্বর না হয়ে নিভৃত যাপনের কবিতা হয়ে থাকে। হ্যাঁ, কিছু জিনিস তো নিভৃত যাপনের আমাদের সকলের নিজস্ব লাইফেই আছে, আমরা কি সবকিছু অন্যের সাথে শেয়ার করি? করি না। আসলে সেরকম নিভৃত যাপনের জন্য একদম। আসলে তো নিভৃতে কবিতা পাঠও এক রকম আবৃত্তি, মানে আমরা হয়তো সেটা হ্যাঁ, এখন আবৃত্তির যেহেতু একটা ডিকশন তৈরি করেছে মানুষ, সেই জন্য পাঠ আর আবৃত্তির মধ্যে একটা ফারাক করা হয়। অ্যাকচুয়ালি আবৃত্তির কোনো কিন্তু গ্রামারিটিক্যাল কিছু নেই, কোনো ব্যাকরণ নেই, এই যে একটা ডিকশন তৈরি হয়ে গেছে, এই ডিকশন দৃষ্টিভঙ্গি, এটার থেকেই বলা হয় এটা পাঠ, এটা আবৃত্তি, কিন্তু এটার কোনো ব্যাকরণ নেই, সত্যি কোনো ব্যাকরণ নেই। এই যে এই দুটো কবিতা আমি পাঠ করলাম, এই দুটোকেও যদি তুমি ব্যাকরণগতভাবে ভাবতে চাও বা নীতিগতভাবে ভাবতে চাও, তাহলেও কিন্তু এটা আবৃত্তি নয়, তুমি বলতে পারবে না। কিন্তু ওই যে বললাম কিছু কিছু জিনিস, যেমন আমাদের এই ভাইফোঁটা, তুমি যদি ভাইফোঁটা নিয়ে যদি পুরাণ ঘাটো, বেদ ঘাটো, তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, যে ভাইফোঁটা আদৌ এরকম জিনিস নেই, বেদ বা পুরাণে এর কোনো উল্লেখ নেই। আর যমুনা আর যমের যে সম্পর্ক দেখিয়েছে, সেটাও কিন্তু ভাইফোঁটার উপযুক্ত সম্পর্ক নয়। কিন্তু ওই যে কোথাও কোথাও ধর্মাচার, পুরাণ, বেদ সবকিছুকে একদম ছাপিয়ে চলে যায় মানে লোক প্রচলিত গল্পগুলো, সেই রকমই এখানেও এই যে আবৃত্তির একটা দৃষ্টিভঙ্গি লোকমুখে প্রচারিত হয়ে এটা একটা ডিকশন পেয়ে গেছে, যার জন্য আমরা পাঠ আর আবৃত্তির ভেদাভেদ করে থাকি। অ্যাকচুয়ালি এর কোনো গ্রামারিটিক্যাল কোনো কিন্তু স্থায়ী মানে কোনো কি বলবো এক্সিস্টেন্ট নেই, কোনো সত্তা নেই যে এটা আবৃত্তির সত্তা, এটা পাঠের সত্তা। এখন একটু অন্য প্রসঙ্গে আসি, যে এই যে বিগত কয়েক মাস, প্রায় 8 মাস একটা অভূতপূর্ব সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময়টা তোমাকে বিভিন্ন সত্তার দিক থেকে কিভাবে প্রভাবিত করেছে? বিশেষত কবিতার ক্ষেত্রে তোমার যে দৃষ্টিভঙ্গি, সেটা কি কোনোভাবে বদলেছে বা নতুন কিছু এসেছে এই একটা অদ্ভুত সংকটের মধ্যে, যখন একটা দীর্ঘ সময় আমরা ঘরে বসে থেকেছি, এখনো একটা ভয়ের মধ্যে চলছি? প্রথমত হচ্ছে যে আমার কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে আমার কিন্তু ঘর থেকে বেরোনো একদমই বন্ধ হয়নি, আমাকে কিন্তু কভার করতে যেতে হয়েছে। ফলে খুব কাছ থেকে মানুষের দুঃখ কষ্ট দেখেছি, অসহায় অবস্থা দেখেছি। তখন কিন্তু আমার বাড়িতে এসে ওই ভাতের থালায় সাজানো জিনিস খেতে খুব কষ্ট হতো। তো সেক্ষেত্রে চেষ্টা করেছি কিছু লোক যদি
আমার খাবারের অর্ধেক অংশ কি বলবো দিতে পারি, আমি একদম বলবো না। আমার খাবারের অর্ধেক অংশ যদি শেয়ার করে, তাতে যদি তার একটা দিনও কাটে, সেই চেষ্টায় প্রত্যেকটা দিন ছিলাম এবং এখনো আছি। বিভিন্ন জায়গা থেকে ফান্ড তুলেছি, ফান্ড তুলে বিভিন্ন এই রেড লাইট এরিয়ায় মানুষগুলো কিভাবে ছিল কোনো ধারণা নেই তোমাদের। তারা কিভাবে দিন কাটিয়েছে কোনো ধারণা নেই। তাদেরও তো ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদের এক গরস মুখের গ্রাস তোলার টুকু ভাত ছিল না। এরকম বিভিন্ন জায়গায় যেখানে আমদানি বন্ধ হয়ে গেলে কোনো রকম খাবার জুটবে না, সেই সব জায়গাগুলো শুধু খাবার। কারণ মানুষ ছেঁড়া বস্ত্র পরেও কাটাতে পারে, কিন্তু দীর্ঘদিন না খেয়ে কাটাতে পারে না। একদম সেই সবগুলো করার একটু চেষ্টা করেছি, পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। এত বৃহৎ মানুষ না খেয়ে, এত বৃহৎ সংখ্যক মানুষ না খেয়ে আছে, কতটুকুনি করব? সেটা তো একটা কণা মাত্র পড়ে থাকবে কোন কোনায়, কিছুই করতে পারিনি। আর যেটা হলো লেখা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করেছি, অনেক বেশি বই পড়া হয়েছে। কারণ প্রথম কিছু মাস তো স্কুলের পড়ানোটাও বন্ধ ছিল, সেই কটা মাস একদম নিট পেয়েছি। তো সেই কটা মাস কিছু বই বেশ পড়েছিল, যেগুলো বুক ফেয়ার থেকে গত বছর কেনা হয়েছিল। সময়ের অভাবের জন্য হাতই দিতে পারছিলাম না, সেগুলোকে ধরেছি। তো ওইটাই আমার ভেতরটাকে আলোকিত করবার চেষ্টা করেছি, এই প্রসেসটা মধ্যে দিয়েই গেছি আমি। একদম একদম। এই যে একটা বিশেষ একটা সংকট আসে, কিংবা সমাজের একটা, এই যে করোনার পরিস্থিতি তো কেবল একটা রোগের প্রাদুর্ভাব নয়, আমার মানে একটা সমাজকে পুরো ধাক্কা দিয়ে গেছে, মানে এখনো দিয়ে যাচ্ছে আর কি। তা একটা একটু অন্যরকম প্রশ্ন করতে ইচ্ছে করছে যে অনেক অনেক কবিতা লেখা হয় যেগুলো কোনো একটা বিশেষ সময়কে কেন্দ্র করে, কোনো একটা বিশেষ সময়ের মধ্যে তার বীজ নিহিত থাকে। আবার কিছু কবিতা হয়তো লেখা হলো যেটার মধ্যে সরাসরি কোনো কালখণ্ড নেই, সেখানে একটা ব্যক্তির আভ্যন্তরীণ কোনো স্বর রয়েছে, আভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের কথা রয়েছে। তা এই ধরনের দুটো কবিতাকে কি তোমার সংযুক্ত মনে হয় নাকি বিচ্ছিন্ন মনে হয়? মানে একটা বৃহত্তর ক্রাইসিস কি একটা ব্যক্তি মানুষের ক্রাইসিসকে প্রভাবিত করে, না দুটো ইন্ডিপেন্ডেন্ট? দেখো, আমরা না একটা শৃঙ্খলে আবদ্ধ রয়েছি। খাদ্য শৃঙ্খল থেকে শুরু করে সমাজ শৃঙ্খল, একদম আমরা শৃঙ্খলবদ্ধ। একটা তুমি এই পুজোর কথাই ভাবো, এই পুজোতে যে এই যে বড় বড় প্যান্ডেল গুলো হলো না, তুমি চিন্তা করো তো, যেই দড়ি সুতলিটা বানায় সেই মানুষটা থেকে শুরু করে ডেকোরেটার্স, চটপটিওয়ালাটা, ফুচকাওয়ালাটা, কতজন মানুষ এফেক্টেড হলো। তাই আমরা একজন একটা ব্যক্তি মানুষ কোনো ম্যাটারই করি না, একজনের সাথে আরেকজন এমন ভাবে জড়িত হয়েছে যে একদম তৃণমূল স্তরে ব্যক্তিটা এফেক্টেড হলে আমরা সকলে এফেক্টেড হব। কারণ আমরা একটা সমাজবদ্ধ মানুষ এবং আমরা একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ। একটার ওপর একটা, ওই যে টপে যে মানুষটা রয়েছে না, তার নিচ থেকে যদি ইটটা সরিয়ে দেওয়া হয়, ওই টপের ইটটা পড়ে যাবে। সুতরাং ব্যক্তি কোনো ম্যাটার করে না, একজন ব্যক্তি ম্যাটার করে। একজন ব্যক্তি অসুবিধা হলে সে অসুবিধাটা ক্রমশ সবার মধ্যে ছড়িয়ে যাবে। সুতরাং ব্যক্তি আর সমাজকে দুটোই অখণ্ড, কিন্তু ব্যক্তি আর সমাজ দুটোই অখণ্ড, একে অপরের পরিপূরক। একদম। আমরা কি তোমার আর একটা দুটো কবিতা শুনতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই।
এবার একটা একটু অন্যরকম কবিতা পড়ছি। এই কবিতাটা ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় কবিতা। আর অসিত বাবু কিছুক্ষণ আগে লিখেছিলেন আমার কথা সমন্বয়ের ব্যাপারে, তাদের ভালো লাগছে, এটা আমার কাছে পরম প্রাপ্তি, ধন্যবাদ জানবে। কবিতার নাম হচ্ছে কুলোটা। আমার আর ফিরে আসা হবে না ডুবতোয়া ঘাটের ভুবন বৈরাগীর কাছে। কিশোরীর পদ্মনাভে যে ভ্রমর ঢেউ তুলেছিল তাকে চেনে শুধু অন্তর্স্বামী। বিলাবল রাগে রফিক চাচা সানাই মোহন মিতালি ছড়িয়ে দিত ধূপছায়া পোয়াতি ধানের খেতে। কলসির জলও যেন সেই মোহে ছলাৎ ছলাৎ শব্দে আহামরি কোমর দুলাত। জানালার বাইরে গিয়ে দেখতাম প্রসূতি নারীর মতো মেঘেরা প্রসব যন্ত্রণায় ছটফট করছে। তুমি আসবে বলে শঙ্খধ্বনি হুলুধ্বনি বেজে চলত মন্দ্র মন্দ্র। পাকুর গাছে অলস ভারে বসে থাকতো যে তিতির, সেও যেন প্রেমিকের খোঁজে আবির রাঙা হয়ে উঠত মুহূর্তে। পীতাম্বর গাভীটা মৌচটকা আমেজে দুর্গা মণ্ডপের খড় বিচালির গাদায় নিজেকে আরো একবার গুটিয়ে নিত, যেন যে আসেনি এখনো তাকে আরো নিবিড় করে বাঁধা। গঞ্জগ্রামে বসে তোমার এই প্রেমিকা তোমার অপেক্ষায় হয়তো পাথর হয়ে যেত, কিন্তু না, জানি না কেন তুমি বরাবর বড় দয়া পরবেশ হয়ে উঠতে, আমার ঠোঁটে এঁকে দিতে মধুবনী, অনন্ত বিভঙ্গে পার হতে চিবুক, গ্রীবা, কাঞ্চনজঙ্ঘা, প্রজাপতি আয়না। আমি তীর তীর করে তোমার আলিঙ্গনে কেঁপে উঠতাম। শ্রাবণ, মিলন সম্ভবা হয়ে ক্রমে আমার শরীরটা নদী হয়ে যেত। সে কথা কেউ জানে না, জানার কথাও তো নয়, শুধু সাক্ষী থাকতো জল পিপিরা, ভাসতে ভাসতে ছুঁড়ে দিত কৌতুক, আর সাক্ষী ছিল এই খাতা, ওর সাথে আমার বকুলের সখ্যতা। ঠিকানা বদলেছে, ঠিকানা বদলে যায়, আজ আমি অন্য নারী, অন্য পরিচয়, তবু তুমি এলে দরজা খুলে দিই, আমার শরীর আবার তোমার ছোঁয়ায় মধুপর্ক হয়ে ওঠে, আমাকে কুলোটা বলবে সবাই। তবু শ্রাবণ, আমি নষ্ট হতেই চাই, যতবার তুমি ছুঁয়েছ আমি আরো আরো ঐশ্বর্যবতী হয়েছি। শ্রাবণ আমার একটা বিশেষ ক্যারেক্টার, যে শ্রাবণ আমার ভালোবাসা, যাকে আমার সবটুকু দেওয়া, যে আমার সমস্ত আশ্রয়। আমার অসমাপ্ত কনসার্টেও শ্রাবণকেই নিবেদন করেছি আমি। আমার অসমাপ্ত কনসার্টের ফার্স্ট বইয়ে সামনেই লেখা আছে, যার ভালোবাসায় শ্রাবণ আসে তাকেই নিবেদন করা। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে এই কবিতাটার মধ্যে যেমন একটা অদ্ভুত মায়াঘোর, একটা অদ্ভুত মায়ামেদুর স্বর রয়েছে, কথা কয়ে যাওয়া রয়েছে। এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে তুমি তোমার কবিতার মধ্যে তোমাকেই দেখতে পাও, মানে এটা একটু অন্যরকম ভাবে বলি, বলো, যে মানে একটু জেনারেলি যদি বলি, তাহলে একজন কবির কি তার কবিতার মধ্যে তাকে দেখতে পাওয়া উচিত, মানে নাকি কবি নির্মিত যে ক্যারেক্টারটা বা কবি নির্মিত যে ছায়া বা ছায়ামূর্তি, সেটা আসলে একটা তৃতীয় কোনো পার্সোনা, মানে আমি তুমির বাইরে গিয়ে কোনো একটা পার্সোনা, নাকি এই দুটোর মধ্যে একটা খেলা চলে? হ্যাঁ, লাস্ট কথাটা একদম ঠিক বলেছো, এই দুটোর মধ্যে একটা খেলা চলে। কবিতা যেটা সৃষ্টি হয় তার মধ্যে অবশ্যই আমার সত্তা থাকে, তার সঙ্গেও আরো আমি যেটা নই সেটারও খেলা চলে।
তবে আমার বেশিরভাগ কবিতা আমি ভীষণ অনুভূতিপ্রবণ, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আমার ওই যে বললাম আমার জীবনটা একদমই স্মুথ নয়, তাই আমার জীবনের একটা অন্ধকার বন্ধ ঘর আছে যেখানে অনেক দুঃখ জমা করা আছে, কষ্ট জমা করা আছে। আমি যখন কবিতা লিখতে বসি তখন সেই ঘরটার তালাটা খুলে দিই। তো আমি সত্যি খুব দুঃখ বিলাসী মানুষ, তো এবং অনুভূতিপ্রবণ। সেক্ষেত্রে সব কবিতায় আমার বেশ কিছুটা ছায়া থাকে, তার সঙ্গেও থাকে প্রকৃতি। আমি প্রকৃতিকে ভীষণ ভালোবাসি। এই কবিতাতেও তুমি হয়তো দেখেছো যে আমি আর প্রকৃতি এক হয়ে গেছি। এই যে এই একাত্ম রূপটা, আমি বললাম এটা আমার খুব প্রিয় কবিতা। এই ধরনের কবিতা, এই ধরনের অনেক কবিতা আছে, এই ধরনের কবিতাগুলো আমার খুব প্রিয় কবিতা। তো আমি এইরকম নিজের ছায়া প্রকৃতির ওপর ফেলে একটা প্রচ্ছায়া তৈরি করতে খুব ভালোবাসি। প্রকৃতি আর নিজেকে মিলে এই যে একটা দ্বৈত প্রচেষ্টা, এটাই আমার মনের কবিতা লেখার, মনের যে খিদে মেটানোর যে কবিতাগুলো লিখি সেটার মূল উপকরণ হয়ে দাঁড়ায়। একদম একটা আমার আমার এই ক্ষুদ্র সত্তার সঙ্গে একটা যেন অনেক বড় একটা সত্তার যেন কোথাও মিলন হয়ে যায়। একদম আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। এই এই মানে প্রসঙ্গটা থেকেই আমি অনেকটা একই রকম আরেকটাই জিজ্ঞাসা করছি, আরেকটা যে তাহলে তোমার দৃষ্টিভঙ্গি কোনটা, যে কবিতা কি আমি যে জীবনটা কাটিয়েছি, আমার যে জীবনে অর্জন, পাওয়া না পাওয়া ইত্যাদি, এইগুলো কি একটা কবিতায় আসে, নাকি আমার যে জীবন কাঙ্ক্ষিত অথচ পাওয়া নয় সেইটা বারবার ফিরে আসে? এটাই বলতে চাই। একটা মানুষ পাওয়া না পাওয়া দুটো নিয়েই তো তৈরি। তো পাওয়াগুলো যেমন কবিতায় আসে, না পাওয়াগুলো বোধহয় আরো বেশি করে আসে। কারণ মানুষ সবসময় সেই জিনিসটার জন্য পিপাসু হয়ে থাকে যেটা সে পেল না। সুতরাং না পাওয়া জিনিসগুলো বেশি করে কবিতায় আসে। না দেখা জিনিসগুলো, না স্পর্শ করা জিনিসগুলো, না কি বলবো, যে তেষ্টা মেটেনি সেই পিপাসাটা যেন বেশি বেশি করে আসে। তাই যেটা পেয়েছি সেটা হয়তো কোথাও কোথাও কবিতা হয়েই উঠতে পারে না, যেটা অনেক ভালো কবিতা হয়ে উঠতে পারতো, কারণ ওটা আমার অনেক বেশি জানা। তাই আমরা কবিরা বারবারই খালি অজানায় হাতড়ে যাই। ওই অজানায় হাতড়ে দিতে দিতেই অতৃপ্তির মধ্যে সারা জীবন কাটিয়ে দিই। এটাই বোধহয় কবি সত্তা। একদম, এটা বৃহত্তর অর্থে শিল্পী সত্তাও, যে এই এই একটা চিরায় রমণীয় তৃপ্তি, রমণীয় তৃপ্তি আর কি, অপ্রাপ্তির। কবিতায় আধুনিকতা সম্পর্কে তোমার কি মত? আধুনিকতা, উত্তর আধুনিকতা, এই শব্দগুলি সম্পর্কে। এটা অনেক বড় বড় মানুষের সাবজেক্ট, এটা নিয়ে আমি ঠিক বলতে পারবো না। উত্তর আধুনিকতা, আধুনিকতা সত্যি অনেক বড় বড় মানুষরা এগুলো বোঝেন। আমি একটাই জিনিস বুঝি, এগুলো আমি ঠিক বুঝি না সত্যি, আমি এটা বুঝতে অপারগ কবিতার আধুনিকতা এবং উত্তর আধুনিকতা। আমি যেমন আমি 3-4জন কবির নাম তোমাকে বললাম একটু আগে, সবার কবিতা আমার সমভাবে ভালো লাগে। আধুনিকতা আমার কাছে সেটাই লাগে যখন মানুষ নতুন কিছু তোমার থেকে পেল, সেটাই তো তুমি এক স্টেপ এগিয়ে রয়েছো, তার মানেই তো তুমি আধুনিক। এটাই আমার কাছে মনে হয়। নতুন সেই একই জিনিস না পেয়ে যখন কেউ নতুন কিছু পেল, সেটাই তার কাছে আধুনিক হওয়া উচিত। এইটুকুনি আমি বুঝি। ঠিক। আমাদের একদম শেষে রবীন্দ্রনাথে আসার একটা কথা ছিল, সেটা কি আমরা আসতে পারি? ঠিক আছে। আমি এক্ষুনি আমার নির্ঝরের স্বপ্নভঙ্গ মনে পড়ছে, সেটাই বলছি।
এটার গল্পটা নিশ্চয়ই জানো। রবীন্দ্রনাথ বারবার এই কবিতাকে ভেঙেছেন, গড়েছেন। হ্যাঁ, হ্যাঁ, তিনি যখন নতুন বৌঠানকে কবিতাটা শুনিয়েছিলেন, প্রথমে নতুন বৌঠানের পছন্দ হয়নি। তিনি হুম, বলেছেন যে এই জায়গাটা একটু কেমন লাগলো। যেমন হুম, নতুন বৌঠান আর রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল, এ ভারী হুম। সুন্দর সম্পর্ক। তিনি আম, বিহারীলালের কবিতার প্রতি কিন্তু খুব আকৃষ্ট ছিলেন, কাদম্বরী দেবী শোনা হ্যাঁ, যায়, হ্যাঁ, বিহারীলাল হুম, চক্রবর্তী। হ্যাঁ, হ্যাঁ। তো সেই উনি একদিন ঘুম থেকে উঠে সূর্যর আলো যেভাবে ওনার হুম, বিছানার ওপর পড়েছিল, সেই সূর্যের আলোকে দেখেই তার এই কবিতার তৈরি। নির্ঝরে স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার, কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল, গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, এত প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অসাধারণ। আহ, এই এই রবির কর, এই এই আলোই তো আমাদের বোধ, প্রজ্ঞা, মনন, এই সমস্ত কিছুকে আলোকিত করছে। আমাদের আহ 1 ঘন্টা খুব দেখতে দেখতেই কেটে গেল, কথায় কবিতায় আহ কোথা থেকে সময় চলে গেল বোঝাই যায় না। আহ, আজকে তোমাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর তুমি আমাকে এগিয়ে নিয়ে গেলে। সুন্দর তুমি কান্ডারির ভূমিকা গ্রহণ করেছো। তোমাকে অনেক ধন্যবাদ, thank you, ভালোবাসা। ধন্যবাদ, আর তুমি আমার প্রণাম নিও। এবং তাদেরকে অজস্র ধন্যবাদ, শুভেচ্ছা এতক্ষণ সাথে থাকার জন্য। একদম, এখন যারা দেখলেন, এর পরেও যারা দেখবেন, তাদের প্রত্যেককে আমাদের ধন্যবাদ। রাজশ্রীদিকে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আলোক পৃথিবী পরিবার এবং কর্ণধার শুভদীপকে অবশ্যই ধন্যবাদ, এই যাপন চিত্রকথার অনুষ্ঠানগুলো পরপর চালিয়ে নেওয়ার জন্য। আবার আমাদের দেখা হবে অন্য কোনো সন্ধ্যায়। সবাই আলোক ভালো পৃথিবীর থাকবেন। জন্য আমার শুভেচ্ছা রইলো। আলোক একদম, পৃথিবী, আলো পৃথিবী বড় বটগাছের মতো আমাদের সব ঝুড়ি ঝুলিয়ে আমাদের সবাইকে ছায়া দিক, যেন একদম, বড় বটগাছ হয়ে ওঠে, এই আমার শুভেচ্ছা রইলো। একদম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।